ভালোবাসা আসলে কোথায়? প্রেম কোথায় আমরা অনুভব করে থাকি? এইখানে, নাকি এইখানে, নাকি অন্য কোথাও? ভালোবাসা তাহলে এক ধরনের জৈব রসায়নের খেলা। ভালোবাসা হরমোনের খেলা। আচ্ছা, আমরা দেখি ভালোবাসা হরমোনের খেলা কিভাবে হয়। প্রায় ৭৫টি হরমোন মানুষের আবেগ, অনুভূতি, লজিক, বুদ্ধি এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তার মধ্যে প্রায় ১৮টি হরমোন বলা হয়ে থাকে মানুষের প্রেমানুভূতি, আবেগ, বিরহ, বিচ্ছেদ ইত্যাদির সাথে সম্পর্কিত। এগুলোর মধ্যে আবার ৬টি হরমোন খুবই প্রভাবশালী হরমোন। প্রথমত যে হরমোনটির কথা আমরা বলবো, মজার এই হরমোনটির নাম লাভ হরমোন বা হাগিং হরমোন। আমরা এটাকে অক্সিটোসিন নামে চিনে থাকি। এই অক্সিটোসিন হরমোন ভালোবাসার শুরুটা শুরু করে এবং এটির মাধ্যমে ভালোবাসা সুদৃঢ় হয় বলে ধারণা করা হয়। মজার একটা তথ্য হলো, ভালোবাসার এই হরমোনটির নিঃসরণের হার বর্তমান অনেক কমে গেছে। গড়পড়তা বর্তমানে এই অক্সিটোসিন নিঃসরণের হার ২০% নেমে এসেছে। পূর্ববর্তী জেনারেশনদের জন্য এই নিঃসরণের মাত্রা আরো ১০ ভাগ বেশি ছিল, মানে ৩০% নিঃসরিত হতো। তার মানে ভালোবাসার শুরুগুলো এখন আগের মতো কি সুদৃঢ় হয় না? আরো একটা মজার হরমোনের কথা বলবো। এই হরমোনটিকে বলা হয় মুড কন্ট্রোল হরমোন। অর্থাৎ ভালোবাসার মুড ভালো হবে না মন্দের দিকে যাবে, এই হরমোনের উপর অনেকটা নির্ভর করে থাকে। এটির নাম হচ্ছে সেরোটোনিন। এই মুড কন্ট্রোল হরমোনটি আগের প্রজন্মের কাছে কম ছিল, বর্তমান প্রজন্মের এখানে গড়পড়তা হার এটি বেশি বলে ধারণা করা হচ্ছে গবেষণায়। মুড কন্ট্রোল হরমোনটার ব্যাপারটা কি একটু মজার আছে, সেটি হচ্ছে এটি যত কম নিঃসরিত হবে ভালোবাসার মুড তত ভালো হবে, এটি যত বেশি নিঃসরিত হবে ভালোবাসার মুড তত মন্দের দিকে যাবে। সুতরাং সেরোটোনিনের মাত্রা কম নিঃসরণ করুন, তাহলে ভালোবাসাটা আরো দৃঢ় হবে। এবার আমরা বলবো একটি থ্রিলিং হরমোনের কথা। এর নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। এটির নিঃসরণের হার যত বেশি হবে ভালোবাসায় থ্রিলিং অনুভূতি তত বেশি আসবে। বর্তমান প্রজন্মের ক্ষেত্রে অ্যাড্রেনালিন নিঃসরণের হার ২৫ থেকে ৩০ ভাগ। পূর্বের প্রজন্ম বা ২০০০ পূর্ববর্তী প্রজন্মের দিকে অনুমান করা হয় সেটির নিঃসরণের হার ছিল ১০ থেকে ১৫ ভাগ। এবার আরও একটি মজার হরমোন নিয়ে বলছি। এটি হচ্ছে প্রমিস হরমোন বা ভ্যাসোপ্রোসিন। এই ভ্যাসোপ্রোসিনের হার যত বেশি হবে ভালোবাসার সম্পর্কগুলো তত দীর্ঘস্থায়ী হবে। মনে হয় চণ্ডীদাসদের সময় এই হারটা অনেক বেশি ছিল, ফলে তারা বেশি বছর অপেক্ষা করতে পারতেন। এখন অপেক্ষার সময়গুলো অনেক কমে গেছে, তাই না? যাই হোক, এই প্রমিস হরমোনের হার বলা হয়ে থাকে বর্তমান প্রজন্মের ক্ষেত্রে নিঃসরণ গড়পড়তা হার ১০ ভাগ, আর আগের সময়ে সম্ভবত সেটি ৩০ ভাগ বা তার বেশি করে নিঃসরিত হতো বলে ধারণা করা হয়। নরএপিনেফ্রিন, এটিকে বলা হয় ফোকাস হরমোন। এটিও সেরোটোনিনের মতোই, অর্থাৎ নিঃসরণের হার যত কম হবে তত বেশি ভালোবাসা তীব্রতর হবে, ভালোবাসার ফোকাস বেড়ে যাবে। এটির হার যত বেশি হবে ফোকাসের হার তত কমে যাবে। বর্তমান প্রজন্মের ক্ষেত্রে বলা হয়ে থাকে এটির নিঃসরণের হার ১৫ থেকে ২০%। ফলে আমাদের ভালোবাসার ফোকাসটা বর্তমানে একটু কম, কেননা বলা হয়ে থাকে আগের প্রজন্মের সময় নিঃসরণের হারটা মাত্র ৫ ভাগ ছিল। ফলে ভালোবাসার ফোকাস কি এখন একটু কমে গেছে। ভালোবাসার আরেকটি হরমোনের নাম হচ্ছে গিফট হরমোন, যেটিকে পপুলারলি আমরা গিফট হরমোন বললেও এটার মূল নাম হচ্ছে ডোপামিন। একটা গবেষণা বলছে বর্তমান প্রজন্মের ডোপামিন নিঃসরণের হার অনেক বেশি। এটি ৪০ থেকে ৫০ ভাগ হারে নিঃসরিত হয় গড়পড়তা। এর আগের প্রজন্মগুলোতে এই নিঃসরণের হার প্রায় অর্ধেক ছিল। এমনও গবেষণা পাওয়া যায় বর্তমানে ডোপামিন নিঃসরণের হার কোনো কোনো ক্ষেত্রে ১০০% পর্যন্ত পৌঁছে গেছে। ডোপামিন কেন এত গুরুত্বপূর্ণ? ডোপামিন হচ্ছে ফাইট অর ফ্লাইট হরমোন টাইপ, অর্থাৎ ভালোবাসার যে অস্থিরতাগুলো তৈরি হয়, হুটহাট ভালোবাসার সিদ্ধান্তগুলো যেখানে আসে, সেখানেই ডোপামিন দায়ী বলে আমরা মনে করি। ভালোবাসা এখন শুধুমাত্র আর জৈব রসায়ন, নিউরোকেমিক্যাল, নিউরোসায়েন্স এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ভালোবাসা এখন নিউরো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পৌঁছে গেছে। পরিসংখ্যান বলছে প্রায় ৩০ ভাগ মানুষ এখন চ্যাটবটের সাথে এক ধরনের প্রেমময় বা আবেগময় অনুভূতি ফিল করে থাকেন। একটা গবেষণায় পাওয়া গেছে ২৫ ভাগ মানুষ বর্তমানে এআই এর মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আগ্রহী হচ্ছেন। ২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে মানুষ অলরেডি ইঁদুরের মস্তিষ্কে নিউরাল ইলেকট্রোডের ব্যবহারের মাধ্যমে এক ধরনের গবেষণায় সফলতা অর্জন করেছেন। ভবিষ্যতে কে না জানে মানুষের মস্তিষ্কেও নিউরাল ইলেকট্রোড কিংবা এই নিউরো টেকনোলজি
এসে যেতে পারে। ভবিষ্যতের ভালোবাসা কি তাহলে আর এখানে থাকবে না, কিংবা এখানেও থাকবে না, এরও ঊর্ধ্বে অন্য কোনো জায়গায় সংরক্ষণ করা হবে?